আপনি মিল তো আমি কি বানাই বানাই বলতেছি, আমার সব এখানে রেকর্ড থাকে না। আমি যে নতুন আচ্ছা বাইরে যাও আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মাস্টার টপিক ডিসকাশনে আমি ডাক্তার মোহাম্মদ কায়সার মাহমুদ আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে আগামী সেশনে, জুলাই সেশনে নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার একটা পদ্ধতি হবে আর কি, নতুন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই হিসেবে সকলের কাছে একটু বিভ্রান্তির জায়গা থাকতে পারে। তবে যে বিষয়টা আশাব্যঞ্জক, আমি যেটা বলবো যে বিষয়টা আশাব্যঞ্জক, আমি মনে করি যে কোনো নতুন পদ্ধতিতে সম্ভাবনাটা বেশি থাকে। কেন বেশি থাকে সেদিকে না গেলাম, তবে সম্ভাবনাটা বেশি থাকে। যদি আপনি এই বিষয়টাই মাথায় রেখে আপনি পড়ালেখা করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার প্রিপারেশনটা কমপ্লিট হওয়া সম্ভব। মাস্টার টপিক ডিসকাশনে আমি পেডিয়াট্রিক্সের যে অংশটুকু আমরা আলোচনা করি, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেদিক দিয়ে বিবেচনা করলে আপনারা যদি এই 15 থেকে 20 মিনিট সময় বা আধা ঘন্টা সময় একটা টপিক্সের ভিতরে আলোচনার মধ্যে থাকেন, তাহলে দেখবেন যে আপনার কিছু কনফিউশন দূর হয়ে যাবে এবং কিছু জিনিস মাথায় থাকবে। তো সেই কথা বিবেচনা করেই আমরা বলবো যে আপনারা আমাদের সাথে থাকুন, নিয়মিত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করুন এবং কিছু নেওয়ার চেষ্টা করুন। আজকে আমি ডাক্তার মোহাম্মদ কায়সার মাহমুদ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি একাডেমিকভাবে স্যারদের অনেক প্রিয় একটা টপিকস। সেই বিষয়টি হচ্ছে হিমোফিলিয়া। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো বা এই বিষয়টি সম্পর্কে অনেক গভীরভাবে পড়ালেখা করেছেন, কিন্তু বারবার একই জিনিস শুনলে জিনিসটা মনে থাকে। সেই প্রেক্ষিতে আমরা আবার একটু আলোচনা করতে চাই। হিমোফিলিয়া খুবই গুরুত্বপূর্ণ টপিকস এবং এখান থেকে কোয়াগুলোপ্যাথি থেকে যদি কোনো কোশ্চেন আসে, হিমোফিলিয়া থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই প্রেক্ষিতে আমরা আজকে একটু আলোচনা করি। আজকে হিমোফিলিয়ার যে বেসিক থেকে শুরু করি। প্রথমে একটু বেসিক জিনিসটা হচ্ছে হিমোফিলিয়া একটি হেরিডিটারি ডিসঅর্ডার। হিমোফিলিয়া একটি হেরিডিটারি ডিসঅর্ডার, এই কথাটা মাথায় রাখতে হবে। হেরিডিটারি ডিসঅর্ডারের মধ্যে যে সকল ডিসঅর্ডার আছে, এর ভিতরে কোয়াগুলোপ্যাথির মধ্যে সবচেয়ে কমন কোয়াগুলোপ্যাথি হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া কেন হয় এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা জানি যে বডিতে কোয়াগুলেশন ফ্যাক্টর বলে একটা কথা থাকে। সেই কোয়াগুলেশন ফ্যাক্টরের ভিতরে অনেকগুলো কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে ফ্যাক্টর 8, 9 এবং 11, ফ্যাক্টর 8, 9 এবং 11, এই তিনটা ফ্যাক্টর নিয়ে কথাবার্তা হচ্ছে হিমোফিলিয়ার মধ্যে। ফ্যাক্টর 8, 9 এবং 11 যদি মেল ফিমেল রেশিওতে যান বা মেল এবং ফিমেলের ক্ষেত্রে কারা আক্রান্ত হয় এই বিবেচনায় যান, তাহলে আমরা বলবো মেল সাফারার। হিমোফিলিয়া রোগটা মূলত পক্ষে মেলদের হয়। আর ফিমেলরা কি হয়? ফিমেলরা হয় ক্যারিয়ার। এই যে ছোট্ট একটা কথা, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আসি দ্বিতীয় কথায়। এই যে আমরা বললাম ফ্যাক্টর 8, 9 এবং 11, এই যে তিনটা কথা বললাম, তিনটা ফ্যাক্টরের নাম বললাম, এই তিনটা ফ্যাক্টরের বেসিসে হিমোফিলিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। ফ্যাক্টর 8 হচ্ছে হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সির কারণে যে হিমোফিলিয়া হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া এ। এটা একটা আমরা আগে বলেছি অটোজোমাল, আমরা আগে বলেছি এটা ইনহেরিটেড ডিসঅর্ডার। ইনহেরিটেড ডিসঅর্ডার তার মানে হচ্ছে ক্রোমোজোমের সাথে রিলেটেড। হিমোফিলিয়াটা
এক্স ক্রোমোজোমের সাথে রিলেটেড, এক্স ক্রোমোজোমের সাথে রিলেটেড। তাহলে হিমোফিলিয়া এ যেটা হয় সেটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। আর হিমোফিলিয়া বি যেটা ফ্যাক্টর 9 এর জন্য হয় সেটাও কিন্তু এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। কিন্তু একটা আছে, ডিফারেন্স আছে, একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে হিমোফিলিয়া সি, যদিও খুবই 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 রেয়ার হয়, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। হিমোফিলিয়া সি এইটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে মোটামুটি আমরা এইটুকু ক্লিয়ার হতে পারছি যে হিমোফিলিয়া একটা ইনহেরিটেড ডিসঅর্ডার। এটা হয় ছেলেদের, মেয়েরা হয় ক্যারিয়ার, এবং এই যে তিনটা ফ্যাক্টর হিমোফিলিয়া এ বি সি, অর্থাৎ ফ্যাক্টর এ এর জন্য হচ্ছে হিমোফিলিয়া, ফ্যাক্টর 8 এর জন্য হচ্ছে হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9 এর জন্য হচ্ছে হিমোফিলিয়া বি, দুইটাই হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। অন্যদিকে হিমোফিলিয়া সি যেটা খুবই কম হয়, রেয়ার হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন আপনার ফ্যাক্টর 11 এর জন্য, সেইটা অটোজোমাল রিসেসিভ, সেটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। আচ্ছা, এইবার আসি যে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস বলতে গেলে পারে হিমোফিলিয়ার প্যাথোজেনেসিসটা একটু জানলে আপনাদের চিন্তা করতে একটু সুবিধা হবে। প্যাথোজেনেসিস চিন্তা করলে আপনি অনেক কিছুই দেখা যাবে যে কোশ্চেনের যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্লু থাকে সেগুলো একটু বুঝতে পারবেন। হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সিনথেসিস। কি সিনথেসিস? এই যে ফ্যাক্টর সিনথেসিস, এই ফ্যাক্টর সিনথেসিস হয় যে জিনের মাধ্যমে। সেই জিনটা থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে? এক্স ওয়াই দুইটা ক্রোমোজোম আমরা জানি। তো এর ভিতরে এক্স ক্রোমোজোমের মধ্যে এই ফ্যাক্টর 8, 9 এবং 11 কোয়াগুলেশন ফ্যাক্টর উৎপন্ন হওয়ার জিন থাকে। এখন কোনো কারণে যদি মিউটেশন হয়, এই এক্স ক্রোমোজোমের যে জায়গাটায় ফ্যাক্টর 8, 9 এবং 11 যে জিন দায়ী, সেই জিনে যদি মিউটেশন হয় তাহলে কি হবে? এই সিনথেসিসটা কমে যাবে, ফ্যাক্টর 8, 9 এবং 11 সিনথেসিসটা কমে যাবে। আমরা ফ্যাক্টর 11 নিয়ে খুব একটা কথা বলবো না, আমরা ফ্যাক্টর 8 এবং 9 নিয়ে কথা বলবো, কারণ হিমোফিলিয়া এ এবং বি মূলত পক্ষে এই দুইটা ডিজিজই আমাদের কোশ্চেনের মধ্যে বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিডিউস সিনথেসিস অফ ফ্যাক্টর 8 এবং 9। এখন যখন আমরা জানি, এর মধ্যে আরেকটা কথা বলি, আমরা জানি যে বডিতে যদি কোনো জায়গায় যদি ব্লিডিং শুরু হয় তাহলে আমরা জানি যে কোয়াগুলেশন ক্যাসকেড বা কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেট হয়, এটা কিন্তু আমরা জানি। তো সেই অ্যাক্টিভেশনের দুইটা পথ, ওয়াই শেপের আমরা বিভিন্ন বইতে আমরা দেখি যে ওয়াই শেপের একটা চিত্র আছে। এটা আমার মনে হয় সবাই যদি একটু একে একে যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে খুব সহজে বোঝা যায়। এমনি নর্মালি কিন্তু আসলে একটু হঠাৎ করে দেখলে মনে হবে যে, বা অনেকদিন পরে দেখলে মনে হবে যে এটা কি, একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু এইটাই আসলে মূল বিষয়। তো এই যে দুইটা পাথওয়ের কথা বললাম, একটা হচ্ছে এক্সটেন্সিক পাথওয়ে, আর হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। কথা বুঝে আসছে? একটা হচ্ছে এক্সটেন্সিক পাথওয়ে এবং আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, ঠিক আছে? এই যে এই কথার মধ্যে এক্সটেন্সিক পাথওয়ে বলতে আমরা বোঝাচ্ছি যে বাইরে থেকে যদি কোনো অনুঘটকের মাধ্যমে বা ট্রমার মাধ্যমে যদি কোনো জায়গায় ব্লিডিং শুরু হয়, সেটা হচ্ছে তখন ইন্ট্রিনসিক পাথওয়েটা। এক্সটেন্সিক পাথওয়েটা অ্যাক্টিভেট হয় দ্রুত, কিন্তু বডির কোনো ইন্টারনাল বিষয়ের জন্য যদি হিমোরেজ হয় তাহলে কিন্তু সেটা ইন্ট্রিনসিক পাথওয়ের জন্য হয়। এই কথাটা কি মানে মনে গাঁথতে হবে, হ্যাঁ, এই কথাটা একটু মনে গাঁথতে হবে। তো এই যে এক্সটেন্সিক পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা যে অ্যাক্টিভেশন হয়
এই জায়গাটায় কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কাজ করে। কোয়াগুলেশন ফ্যাক্টর একটার পর একটা অ্যাক্টিভেশন হয়, একটার পর একটা অ্যাক্টিভেশন হয়। আমরা এক্সটেন্সিভ পাথওয়েটা সাবসাইড করে রাখি, কারণ এক্সটেন্সিভ পাথওয়ে হিমোফিলিয়ার সাথে পড়ার বিশেষ প্রয়োজনীয়তা নেই। এক্সটেন্সিভ পাথওয়েটা আমরা পড়ব, কিন্তু আগে ইন্ট্রিনসিক পাথওয়েটা যেটা হিমোফিলিয়ার সাথে বেশি বলতে যায় আর কি, যেটার জন্য আমরা পড়ালেখা করতেছি, যে হিমোফিলিয়াটা পড়তেছি সেটা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েতে কোয়াগুলেশন ফ্যাক্টর কোনো জায়গায় যদি ব্লিডিং শুরু হয়, সবার আগে কোয়াগুলেশন ফ্যাক্টর হিসেবে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেশন হয়। ফ্যাক্টর 12টা ফ্যাক্টর 12, 11 এবং এদিকে 8, 9, হ্যাঁ, এই চারটা ফ্যাক্টর মোটামুটি অ্যাক্টিভেশন হয়ে যায়। 12, 11, 8, 9 এই চারটা ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন এই যে 12, 11, 8, 9 চারটার ভিতরে কিন্তু তিনটাই হচ্ছে হিমোফিলিয়ার সাথে রিলেটেড। এই যে ফ্যাক্টরগুলা যখন অ্যাক্টিভেশন হয়ে যাবে, ফ্যাক্টর 12, 11, 8, 9 এই ফ্যাক্টরগুলো যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হবে। এবং অন্যদিকে ওই যে এক্সটেন্সিভ পাথওয়ে, সেখানেও ফ্যাক্টর 7 অ্যাক্টিভেশনের মাধ্যমে ফ্যাক্টর 10টা অ্যাক্টিভেট হয়। এই ফ্যাক্টর 10টা হচ্ছে কমন পাথওয়ে। তারপরে এখন নিচের দিকে আসি, যখন 10 অ্যাক্টিভেশন হয়ে যায়, তারপরে ফ্যাক্টর 5, ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলার প্রভাবে এবং ভিটামিন কে এগুলার প্রভাবে প্রথমবিন অ্যাক্টিভেশন হয়, থ্রোম্বিন অ্যাক্টিভেশন হয়, ফিব্রিনোজেন অ্যাক্টিভেশন হয় এবং ফিব্রিন ক্লট তৈরি হয়। এইটুকু আবার মোটামুটি একটু বোঝা যায়, এইটুকু আমরা জানি। আমরা যদি একটু দেখি, চিত্র আকারে যদি একটু দেখি, আমার মনে হয় এটা ভালো হয়। এই যে দেখেন ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে। এইদিকে দেখেন ইন্ট্রিনসিক পাথওয়ে যেটা, সেখানে আছে ফ্যাক্টর 12, এখানে আছে 11, 9 এবং 8। এই ফ্যাক্টরগুলো যখন অ্যাক্টিভেশন হয়ে যায়, তখন কিন্তু কমন পাথওয়ে, এদিক দিয়ে এক্সটেন্সিভ পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে এই জায়গায় কমন পাথওয়ে 10 অ্যাক্টিভেশন হয়। তারপরে ফ্যাক্টর 5, ক্যালসিয়াম, ভিটামিন কে, প্রথমবিন, থ্রোম্বিন, ফিব্রিনোজেন এবং ফিব্রিন ক্লট ফর্মেশন হয়। এই যে এই পাথওয়েটা জানতে হবে। এখন দেখেন ইন্ট্রিনসিক পাথওয়ে, এই যে ফ্যাক্টর 8, 9 এটার বহিঃপ্রকাশ আসে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমের মাধ্যমে। APTT, আমরা এটা খুব ভালো করে জানি, APTT। অন্যদিকে এক্সটেন্সিভ পাথওয়ে যেটা, সেটা হচ্ছে প্রথমবিন টাইমের সাথে রিলেটেড। আচ্ছা, এতটুকু জানলাম। আমরা প্যাথোফিজিওলজি পড়তেছিলাম, প্যাথোফিজিওলজিতে আবার একটু ফিরে আসি। এই যে যখন ফ্যাক্টর 8, 9 যখন ডেফিসিয়েন্সি থাকবে, সিনথেসিস হবে না বডিতে, যখন ডেফিসিট থাকবে, তখন কি হবে, পরবর্তী ধাপে আর যেতে পারতেছে না, পরবর্তীতে ইন্ট্রিনসিক পাথওয়েটা ডিলে হয়ে যাবে, ফলে কোয়াগুলেশন ক্লট ফর্মেশনটা ডিলে হয়ে যাবে। এইটাই হচ্ছে আপনার প্যাথোফিজিওলজি। এইখানে যেটা হয়, আমরা একটু যদি ক্লিনিক্যাল ফিচারে জানতে চাই, ক্লিনিক্যাল ফিচারটা কেমন হয়, ক্লিনিক্যাল ফিচার যাওয়ার আগে একটা হিস্ট্রি নিতে হবে। যখন একটা পেশেন্ট আসবে আপনার কাছে, তখন আপনি একটা ফ্যামিলি হিস্ট্রি নেবেন। ফ্যামিলি হিস্ট্রিতে কি নেবেন, মায়ের সাইটের কারো, ম্যাটারনাল সাইটের কারো এই ডিজিজ আগে ছিল কিনা। সাধারণত দেখা যায় 80% ক্ষেত্রে মায়ের সাইটের কাজিনের দেখা যায় যে এই ডিজিজ থাকার সম্ভাবনা থাকে। আর যে 20% যাদের এই ইতিহাস জানা যায় না, তাদেরকে আমরা ধরে নেই এইবারে তার প্রথম হয়েছে নিউ মিউটেশন অফ জিন। ঠিক আছে, আচ্ছা, এবার আসি ক্লিনিক্যাল ফিচারে। ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ব্লিডিং। এই ব্লিডিংটা স্পন্টানিয়াস হতে পারে, আবার
যখন ট্রমা হয় তখনও হতে পারে। কোনো কারণে স্পন্টেনিয়াস ব্লিডিং যখন তখন হতে পারে, আবার কোনো কারণে যদি ট্রমা হয় তাহলে ট্রমার জন্য এই ব্লিডিংটা হতে পারে। এখন ব্লিডিং এর কিছু সাইট আছে। ব্লিডিং এর বিশেষ সাইটগুলা কি, জয়েন্টে সবচেয়ে বেশি ব্লিডিং হয়। যেমন হেমার্থোসিস, এইটা হচ্ছে হলমার্ক অফ হিমোফিলিয়া। হেমার্থোসিস কি জিনিস, যখন কোনো জয়েন্ট, লার্জ জয়েন্টে যদি কোনো ক্লট জমে, হ্যাঁ, তখন এটা হেমার্থোসিস হয়। বিশেষ করে নি জয়েন্টে, অ্যাঙ্কেল জয়েন্টে, এলবো জয়েন্টে এরকম হয় আর কি। এটা কিন্তু হলমার্ক অফ, এটা কিন্তু একটা কোশ্চেন, হ্যাঁ, হলমার্ক অফ হিমোফিলিয়া, হেমার্থোসিস। এছাড়া টুডলার বাচ্চা যারা আছে, টুডলার এজ, যারা দেখা যায় যে একটু একটু করে হাঁটতেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায়। এখন আর একটা হচ্ছে যে জয়েন্ট গেল, মাসেলের কিন্তু ব্লিডিং হতে পারে। মাসেলের ব্লিডিং হয়ে সেই জায়গাটায় কি হয়, ব্রুইশ হতে পারে, হ্যাঁ। সাধারণত কোন কোন মাসেল হয়, যেমন গ্যাস্ট্রোকনিমিয়াস, ঠিক আছে, গ্যাস্ট্রোকনিমিয়াস, কোয়াড্রিসেপ মাসেল, ইলিওসোয়াস মাসেল, এইসব মাসেল বেশি হয়। গ্যাস্ট্রোকনিমিয়াস, ইলিওসোয়াস এবং কোয়াড্রিসেপ মাসেল এই সব জায়গায় বেশি ব্লিডিং হয়, ব্রুইশ হয়ে যায় একদম, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় হয়, গাম এবং টিতে ব্লিডিং হয়। বিশেষ করে টুথ এক্সট্রাকশনের সময় যে ব্লিডিং হয়, এটা কিন্তু খুব ভয়াবহ হয় যদি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম না করে আমরা, যদি পিটিএপিটি না করে, যদি আমরা মানে ইনভেস্টিগেট না করে যদি আমরা অনেক সময় টুথ এক্সট্রাকশন করি, অথবা ন্যাচারালি টুথ এক্সট্রাকশনের সময়ও অনেক ব্লিডিং হতে পারে, তাহলে টিতে গামে ব্লিডিং হয়। এছাড়া সিএনএসে বলতে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, এই কারণে কনভালশন হতে পারে, অল্টারেশন অফ কনসাসনেস হতে পারে, এরকম সিমটমগুলো দেখা দিতে পারে। আচ্ছা, যদি দেখা যায় যে নিউনেটের কি সিমটম দেখা দেবে, নিউনেটের ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে এই জায়গাটায় ব্লিডিং এর হিস্ট্রি থাকে, হ্যাঁ, আম্বিলিক্যাল কর্ডে প্রলং ব্লিডিং এর হিস্ট্রি থাকে। নিউনেটের ক্ষেত্রে আম্বিলিক্যাল কর্ড দিয়ে প্রলং ব্লিডিং এর হিস্ট্রি থাকে। এছাড়া সেফাল হেমাটোমা থাকে, আমরা পাই সেফাল হেমাটোমা। আর ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কিন্তু অনেক সময় আমরা পেয়ে যাই, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। আচ্ছা, এই জায়গাটায় একটু ইনফ্যান্টের ক্ষেত্রে যারা ক্রাউলিং করে, দেখা যায় তাদের ক্ষেত্রে ইজি ব্রুইশ হয়। ক্রাউলিং করছে, হঠাৎ করে হাঁটুতে দেখে যে ব্রুইশ হয়ে গেছে, হ্যাঁ, এবং কোনো কোনো জায়গায় হেমাটোমা ফর্মেশন হয়, ঠিক আছে। এই সাইনগুলো, সিমটমগুলো দেখা যায় সাধারণত ক্রাউলিং করে যে সকল বাচ্চা, তাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। আর একটা হচ্ছে সার্কামসেশন, চিলড্রেনদের ক্ষেত্রে সার্কামসেশন। আচ্ছা বলতেছি, সার্কামসেশনের সময় হিউজ ব্লিডিং হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই যে মোটামুটি ক্লিনিক্যাল সিমটমগুলো আপনাকে জানতে হবে, প্যাথোফিজিওলজিটা মাথায় রাখতে হবে, এবং বেসিক যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় যদি আপনি রাখেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ হিমোফিলিয়া থেকে আপনি কোশ্চেনটা সলভ করতে পারবেন। এখন অনেক সময় ইনভেস্টিগেশন কি করব, বা ইনভেস্টিগেশন থেকেও কিছু কোশ্চেন আসে, ঠিক আছে। বিশেষ করে মাল্টিপল চয়েস কোশ্চেন বেশি আসতো বা আসে। সেক্ষেত্রে সিঙ্গেল বেজ কোশ্চেন, এখন যেহেতু পরিমাণ অনেক বেড়ে গেছে, সিঙ্গেল বেজ কোশ্চেনও আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে আমরা দেখব হিমোগ্লোবিনটা কম, যেহেতু ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার কারণে হিমোগ্লোবিনটা কম। ডাব্লিউবিসি প্যাটের কাউন্টে তেমন কোনো পরিবর্তন হয় না, নর্মাল থাকে মোটামুটি, এবং পেরিফেরাল ব্লাড ফিল্মেও সাধারণত নর্মালি শো করে। এরপরে যেটা মেইন যে ইনভেস্টিগেশনগুলো আমরা দেখি, খুবই সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, একটা হচ্ছে বিটি, পিটি, সিটি, এপিজিটি, ঠিক আছে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিন টাইম এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এই যে এই চারটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, ঠিক আছে, যে কোনটা বাড়ে। হিমোফিলিয়ার ক্ষেত্রে বলতেছি আমি, হিমোফিলিয়া যেহেতু একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার এবং ইন্ট্রিনসিক পাথওয়ের একটা ডিসঅর্ডার, ঠিক আছে, ইন্ট্রিনসিক পাথওয়ের ডিসঅর্ডার, সেহেতু এক্ষেত্রে অবশ্যই এপিটিটি বাড়বে, ক্লটিং টাইম বাড়বে, এপিটিটি এবং ক্লটিং টাইম বাড়বে। আর অন্যদিকে ব্লিডিং টাইম এবং প্রথম বিন টাইম তো আসবেই না, কারণ হচ্ছে যে প্রথম বিন টাইম হচ্ছে আপনার এক্সটেন্সিভ পাথওয়ের একটা কম্পোনেন্ট, সেহেতু প্রথম বিন টাইম নর্মাল থাকবে,
ব্লিডিং এর কোনো ঝামেলা নেই। ব্লিডিং এখানে তো কোয়াগুলেশন হয় না, সেই ক্ষেত্রে ব্লিডিং টাইমও নর্মাল থাকবে, কিন্তু এপিটেটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বাড়বে। আচ্ছা, আর কি করব? ফ্যাক্টর 8-9 আছে, ফ্যাক্টর 8-9 আছে, এটা করব। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে কি কি ইনভেস্টিগেশন করতে হবে। পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষা ওরিয়েন্টেড কথাবার্তা বললাম যে এই ইনভেস্টিগেশনগুলো করতে হবে। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি করি? কাউন্সেলিং, অত ডিটেলস যাচ্ছি না এখানে। রিপ্লেসমেন্ট থেরাপি করতে হবে, রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। এ হলে পারে হিমোফিলিয়া এ হলে আপনি দিবেন ফ্যাক্টর 8, আর হিমোফিলিয়া বি হলে পরে দিবেন ফ্যাক্টর 9। ঠিক আছে, এটা ডোজ আছে, বিভিন্ন বিষয় আছে, এগুলো সাধারণত পরীক্ষায় পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, কিন্তু এই ব্রিফ ডিসকাশন একটু জাস্ট জানিয়ে রাখলাম যেটা পড়তে হবে। এখন সাথে আপনার কাছে ব্লিডিং নিয়ে আসতেছে, অলরেডি ব্লিডিং হচ্ছে, এই ক্ষেত্রে আপনি অ্যাকিউট কেস কীভাবে ম্যানেজ করবেন? সেক্ষেত্রে ব্লিডিং ম্যানেজ করার জন্য এমনি যে প্রাথমিক যে চিকিৎসা সেগুলো তো করবেন। অনেক সময় বরফের আমরা চাপ দিই বা একটু কম্প্রেশন দিয়ে রাখি, ঠিক আছে। এছাড়া ওষুধের একটা ব্যাপার আছে, ডেজমোপ্রেসিন দিই আমরা, ভ্যাসোকনস্ট্রিক্টর ডেজমোপ্রেসিন। এই ডেজমোপ্রেসিনটা কিন্তু শুধুমাত্র হিমোফিলিয়া এ এর ক্ষেত্রে দেওয়া যায়, এই ডেজমোপ্রেসিনটা শুধুমাত্র হিমোফিলিয়া এ এর ক্ষেত্রে দেওয়া যায়। এছাড়া ট্রাইনেক্সিমিক অ্যাসিড ব্যবহার করি আমরা, অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড ব্যবহার করি আমরা, হ্যাঁ। আরেকটা আছে ইমিসিডুম্যাপ ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা যেতে পারে আর কি, ঠিক আছে। হিমোফিলিয়াতে একটা প্রোফাইল্যাক্সিস আছে। প্রোফাইল্যাক্সিস কি? প্রোফাইল্যাক্সিস হচ্ছে হিমোফিলিয়া এতে ফ্যাক্টর 8, হ্যাঁ, এটা সপ্তাহে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। আর হচ্ছে হিমোফিলিয়া বিতে সপ্তাহে 2 বার দেওয়া যেতে পারে, এরকম একটা প্রোফাইল্যাক্সিস আছে। এই প্রোফাইল্যাক্সিসটা যদি শুরু করতে হয় তাহলে অবশ্যই 3 বছরের আগে এবং সেকেন্ড লার্জ জয়েন্ট ইনভলভ হওয়ার আগেই শুরু করা উচিত, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি হিমোফিলিয়া সম্পর্কে একটা আলোচনা। এই আলোচনা থেকে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন আমাদেরকে জানাবেন। এখন ছোট্ট করে আমি যেটা বলতে চাচ্ছিলাম, বলতে যে থেমে গেছি সেটা হচ্ছে সার্কামসেশন। আমি যেবার পার্ট 1 পরীক্ষা দিই সেবার এখান থেকে একটা কোশ্চেন আসছিল সার্কামসেশন থেকে, মানে হিমোফিলিয়া থেকে, যে একটি বাচ্চা তার বয়স 4 কি 5, তাকে সার্কামসেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন করবো এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোন দিকটা খেয়াল রাখবো, এরকম একটা কোশ্চেন আসছিল অনেকদিন আগে। মোটামুটি এরকম একটা কোশ্চেন আসছিল যেটার উত্তর দিয়েছিলাম আমরা এই পিটিটিটা, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা স্যারদের খুবই প্রিয় একটা টপিক, একাডেমিকভাবে খুবই একটা প্রিয় জিনিস, এবং সাধারণত পার্ট 2 এর ক্ষেত্রে বলবো এটা অনেক সময় কেস হিসেবে দিয়ে দেয়। তো কাজেই এইটা ছাড়া পেডিয়াট্রিক্স পরীক্ষা দেওয়া যাবে না, হিমোফিলিয়া পড়তে হবে। আচ্ছা, এই যে প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশনটা এখন থেকেই গুছিয়ে নেওয়া শুরু করেন, একটু একটু করে গুছিয়ে শুরু করেন, যেহেতু একদিনে পরীক্ষা হলে কিন্তু আপনাকে ভাস্ট একটা প্রিপারেশন আগে থেকে রেডি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। একদিকে চিন্তা করলে খুব সহজ মনে হয়, কারণ হচ্ছে যে যা হবার একদিনই শেষ হয়ে যাবে, এত টেনশন নেওয়ার প্রয়োজন নাই। আর একদিকে এত পড়া কিভাবে শেষ করব? আমি বলি যে আপনি ফার্স্ট পার্ট যেভাবে প্রিপারেশন নেন, এখন থেকে পুরা পেডিয়াট্রিক্সের প্রিপারেশনটাই আপনি ফার্স্ট পার্টের মতো করে নেবেন, তাহলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের আয়োজনে সম্পৃক্ত থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেই বিষয়টা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।